বিছানায় উপর হয়ে শুয়ে ফোনের দিকে তাকিয়ে আছে মেঘ। অপেক্ষা করছি তার প্রিয় মানুষটার ফোন দেবার অপেক্ষায়। পুরো 2টো দিন কথা হয় না। হঠাৎই ফোনের রিংটোন বেজে স্ক্রিনটা জ্বলে ওঠে। স্ক্রিনে সেই প্রিয়, পছন্দ আর ভালোবাসার নাম আবিদ। মেঘ কিছুক্ষণ অপেক্ষা করলো, কারণ সাথে সাথে ফোন রিসিভ করলে আবিদ মনে করবে আমি তার ফোনের জন্য অপেক্ষা করছিলাম। কেন অপেক্ষা করব? ঝগড়া করে 2 দিন কথা বলা অফ রাখবে। আমার অভিমান হবে না বুঝি? অভিমান কেন বলছি? আমার তো রাগ হবার কথা, কিন্তু হচ্ছে না কেন? মেঘ এসব ভাবতে ভাবতে ফোনটা কেটে গেল। মেঘ উঠে বসে ফোনটা হাতে নিয়ে বসলো। আবার কল আসলো। মেঘ এবার এক মুহূর্ত দেরি না করে ফোনটা রিসিভ করে নিল। দুদিকে নিস্তব্ধতা। দুজনে অপেক্ষা করছে একে অপরের আওয়াজটা শোনার জন্য। আবির জানে মেঘ এখন আগ বাড়িয়ে কথা বলবে না, কারণ মেঘ অভিমান করেছে। কিন্তু আবির যদি এখন একটু নরম হয়, তাহলেই মেঘ চেপে বসবে। আবিদের খুব ইচ্ছে করছিল সরিটা এক্ষুনি বলে ভালোবাসি কথাটা বলে দিতে, কিন্তু মেঘ তাহলে আহ্লাদ শুরু করে দিবে। আবিদের মেঘের আহ্লাদগুলো খুব ভালো লাগে। এই পৃথিবীতে আবিদের সবচেয়ে পছন্দের জিনিস হলো তার মেঘ এবং মেঘের সব কিছু, হোক না কেন তার মেঘের বদভ্যাস। আবিদ স্তব্ধতা ভেঙে বলল, আমার তোমার বাসার সামনে যেতে বরাবর 10 মিনিট লাগবে। তুমি 5 মিনিটে নিচে এসো, দেখা করব। আবিদ কিছুটা রুক্ষতা মেখে কথাগুলো বলল। মেঘ বুঝলো আবিদের রাগ পড়ে নেই। এখন আবিদকে রাগালে আর কয়দিন কথা না বলে থাকতে হবে কে জানে। কিন্তু এখন তো ভাইয়া বাসায়, আমি নিচে যাব কিভাবে? শোনো না, ভাইয়া একটু আগে বাসায় আসছে, ড্রয়িং রুমে বসা। আমি কিভাবে নিচে আসবো বলো? আমি জানি না, আমি এক্ষুনি দেখা করব, তোমার কাছে 5 মিনিট আছে। কথাটা বলেই আবিদ ফোনটা কেটে দিল, কারণ আবিদ জানে ও আর কিছুক্ষণ ফোনে কথা বলে মেঘ গুছিয়ে কথা বলেই ওকে বশ করে নিত। কিন্তু এখন বশ হলে চলবে না। 2 দিন সে তার মেঘকে দেখে না। আজ জড়িয়ে ধরে মেঘের ঘ্রাণ না নিলে হয়তো রাতে ঘুমই হবে না। আবিদ জ্যাকেট পরে গায়ে শালটা জড়িয়ে নিল। আবিদ শাল পরা একদম পছন্দ করে না, কিন্তু এটা মেঘ দিয়েছিল, তাই এই শালটা ওর খুব পছন্দের। বাইকের চাবি, লাইটার আর সিগারেটের প্যাকেট নিয়ে বাসা থেকে বের হয়ে গেল আবিদ। আবিদ এখন মেঘের বাসার সামনের বড় গাছটার পেছনে বাইকটা স্ট্যান্ড করে হেলান দিয়ে দাঁড়িয়ে সিগারেট টানছে। একদম ঘুটঘুটে অন্ধকার, তার মধ্যেই আলো শুধুই ওই জ্বলন্ত সিগারেটটা। মনে সুখে সিগারেট টান দিচ্ছে আবিদ, আর এই ভেবে মুচকে হাসছে যে একটু পরেই মেঘকে দেখতে পাবে। পাশের বাসায় যাচ্ছি বলে মেঘ বের হয়ে লিফট দিয়ে সোজা নিচে চলে এলো। মেঘ জানে আবিদ কোথায় অপেক্ষা করছে। এই জায়গায় বহুবার দেখা করেছে তারা। মেঘ রাস্তাটা পার হয়ে ফোনের ফ্ল্যাশটা অন করে গাছের পেছনে চলে গেল। আবিদ ফ্ল্যাশের আলো দেখে সিগারেটটা ফেলে দিল, কিন্তু মেঘ ঠিকই দেখে ফেলল আবিদ সিগারেট ফেলে দিচ্ছে। মেঘ আবিদের থেকে কিছুটা দূরে দাঁড়িয়ে মাথা নিচু করে আছে। আবিদ একটু মুচকে হেসে মেঘের সামনে গিয়ে দাঁড়ালো। ফ্ল্যাশটা নিচের দিকে রেখে দাঁড়িয়েছিল মেঘ। আবিদ কাছে গিয়ে মেঘের কানের কাছে মুখ নিয়ে মিষ্টি করে বলল, কেমন আছে আমার মেঘবানু? মেঘ মাথা তুলে বলল, তুমি না বলছো সিগারেট কমিয়ে দিবা? এখন দেখা করতে এসেও সিগারেট কেন খাচ্ছিলা? আবিদ বুঝলো যে মেঘ দেখে ফেলেছে সিগারেট। আবিদ নরমভাবে উত্তর দিল, 2 দিন যদি আমার খোঁজ না নাও, 2 দিন যদি আমি তোমায় না দেখতে পাই, তাহলে সিগারেট খাবো না তো কি করব? মেঘ চোখ অন্যদিকে ঘুরিয়ে নিয়ে বলল, খোঁজ না নেওয়ার পেছনে, দেখা না হওয়ার পেছনের কারণটা আপনি নিজেই। আমি তো আর ইচ্ছে করে বলিনি যে ঝগড়া করুন। ঝগড়া করে আমার থেকে দূরে থাকুন। আবিদ খুব ভালো করে জানে এই পরিস্থিতিতে ঠিক কী করলে মেঘ গলে যায়। আবিদ আর কোনো কথা না বলে মেঘকে শক্ত করে জড়িয়ে ধরল। জানোই তো আমার শর্ট টেম্পার, মাত্রাতিরিক্ত ইগো বেশি। তুমি ফোন দিলেই তো হতো। মেঘ আবিদকে জড়িয়ে ধরে নিজের মাথাটা আবিদের কাঁধে রেখে অভিমানের স্বরে বলছে, কেন করব ফোন? তুমি নিজেই তো ফোন দিতে না করেছিলে। আবিদ মেঘকে আরো শক্ত করে জড়িয়ে ধরে বলল, সরি মেঘবানু। কিসের সরি? তোমার শাস্তি হবে কাল। কোনো সরিতে কাজ হবে না। অনেক জ্বালাইছো এই 2 দিনে। আবিদ মেঘের গলায় হালকা করে কামড় দিয়ে বলল। আচ্ছা আমার মেঘবানু। মেঘ আবিদের কাঁধ থেকে মাথা উঠিয়ে আবিদের গলা ঠিক করতে করতে বলল, আজ বেশি প্রেম করার সুযোগ দিতে পারলাম না। ভাইয়া বাসায় তো তাই।
আমি পাশের বাসায় যাচ্ছি বলে বের হয়ে আসছি। এখন বাসায় গিয়ে খেয়ে ঘুমিয়ে যাও। কাল সকাল 8টা থেকে বিকাল 6টা অবধি প্রেম করব। বলেই চিপায় কামড় দিল মেঘ। তারপর আবার একটু আলতো ন্যাকা রাগ মিশিয়ে বলল, আর কি তোমার শাস্তি কাল সারাদিন? আর এই 2 দিন কষ্ট দিছো তাই? বলেই মেঘ আবিদের 2 গালে চুমু দিল। মেঘ আবিদের কপালে চুমু দিতে গিয়েও পারল না, কারণ আবিদ মেঘের চেয়ে যথেষ্ট লম্বা। মেঘ আবিদকে বলল, এই লম্বু, মাথাটা নামাও, আমি কপালে চুমু খাবো। আবিদ মেঘের কোমর ধরে উঁচু করে নিল। মেঘের শরীরে রক্ত হিম হয়ে যাচ্ছে আবিদের স্পর্শে। মেঘ আবিদের গলা জড়িয়ে ধরে আবিদের কপালে চুমু খেল। তারপর বলল, ভালোবাসি মেঘবানুর জামাই। এখন আমি যাই, না হলে ভাইয়া আমার ক্লাস নিয়ে নিবে। কাল 8টায় কলেজের সামনে থাকবা। এখন গিয়ে ঘুম দিবা। আবিদ এখনো মেঘকে উপরে তুলে আছে। মেঘের চোখের দিকে তাকিয়ে বলল, প্রেম করবে আর পরিবারের বকা শুনবা না? ভাইয়ার কাছে কট খাবা না, তা হয় নাকি? প্রেম করলে একটু সাহস রাখতে হয়। মেঘ আবিদের নাক ধরে টান দিয়ে বলল, আবিদের মতো ছেলে আমার কাছে মিয়াও মিয়াও করে। তাহলে এবার ভাবো আমার কত সাহস। বলেই হেসে দিল মেঘ। মেঘের কথা শুনে আবিদও হেসে দিল। নামো, এবার যেতে হবে। আমার ঠোঁট দুটো কি দোষ করলো? ঠোঁটে চুমু খাবে না? ঠোঁট দিয়ে সিগারেট খেয়ে মেঘবানুর ঠোঁট স্পর্শ পাবে ভাবলে কি করে? সিগারেট না খেলে অবশ্যই চুমু খেতাম। এবার নামাও, লেট হয়ে যাচ্ছে। আবিদ মেঘকে নামিয়ে দিয়ে মেঘের কপালে চুমু দিয়ে বলল, ভালোবাসি মেঘবানু। মেঘ একটা মুচকে হাসি দিয়ে চলে যায়। আবিদ বাইক স্টার্ট করে। একটা সিগারেট ধরিয়ে বাইকটা হালকা স্পিডে চালানো শুরু করলো। সিগারেটটা দুঠোঁটের কোনায় চেপে ধরে পারদর্শিতার সাথে নাক দিয়ে ধোঁয়া ছাড়ছে আর বাইক চালাচ্ছে আবিদ। আর মুচকি মুচকি হাসছে তার মেঘবানুর কথা ভেবে। মেঘের পুরো নাম আদনিন রহমান মেঘ। আবিদ আদর করে মেঘবানু বলে ডাকে, কিন্তু সবসময় মেঘবানু বলে না। যখনই মেঘ রাগ করে তখনই মেঘবানু বলে মানিয়ে নেয় মেঘকে। আবিদ বাইক পার্কিংয়ে পার্ক করে। লিফট দিয়ে উঠে বাসার কলিং বেল বাজানো শুরু করলো। 2বার কলিং বেল বাজাতেই আবিদের ছোট বোন ইশরাত এসে দরজাটা খুলে দিল। আবিদকে দেখে ইশরাত ভ্রু নাচিয়ে জিজ্ঞেস করলো, কি রে, মেঘ মেখে এলি নাকি? মুখ লাড্ডুর মতো লাগছে কেন? আবিদ ইশরাতের মাথায় গাঁটটা মেরে বলল, মেঘ মেখে আসছি। আম্মু কই? ভাত খাবো। ইশরাত কিছুটা রেগে বলল, আগে মায়ের খা, তারপর ভাত খাইস। ইস্যু মজার মুড নেই, খেয়ে ঘুম দিব। সকালে 8টায় আবার মেঘ মাখতে যেতে হবে। ইস, আমি যে কবে প্রেম করব তোর আর মেঘ ভাবির মতো? আমার প্রেমিক পুরুষ কোথায়? আমি বেঁচে থাকতে তুই শান্তিতে প্রেম করতে পারবি না। আর তোর মতো মেয়েকে যে ছেলে প্রপোজ করবে সে ছেলের রুচি নেই বললেই চলে। ইশরাত আবিরের হাতে একটা রাম চিমটি দিয়ে বলল, আজকেও 4টা ছেলে প্রপোজ করেছে, খালি আমায় কেউ ইমপ্রেস করতে পারে না বলে। প্রপোজ ঠিক আছে, কিন্তু তুই না বলার পরে কোনো ছেলে বিরক্ত করছে না তো? ইশরাত নিজের কোমরে হাত দিয়ে আবিদের সামনেই দাঁড়িয়ে বলল, আমায় বিরক্ত করবে এমন সাহস আছে নাকি কারো? ইসরাত তালুকদার, সিস্টার অফ আবিদ তালুকদার, ওরফে টেম্পার আবিদের বোন আমি। আরে ওরা প্রপোজিত করে মেয়েদেরকে দিয়ে, তোর ভয়ে সামনে এসেও প্রপোজ করে না। কিন্তু ওরা তো জানেই না টেম্পার আবিদ আমায় কতটা ভয় পায়। বলেই হাসা শুরু করে দেয় ইশরাত। এর মধ্যেই রিনা তালুকদার মানে আবিদের মা এসে জিজ্ঞেস করে, কি রে আবিদ, কোথায় গেছিলি? ইশরাত বলে, মেঘমা। তার আগেই আবিদ ইশরাতকে চিমটি দিয়ে থামিয়ে দেয়। এই তো আম্মু, নিচে গেছিলাম একটু। রিনা বেগম ভালোভাবেই জানে তার ছেলে মেঘের সাথে দেখা করে এসেছে। তা তার ছেলের মুখে স্পষ্ট। আবিদ খেয়ে দিয়ে মাত্র শুয়েছে, তখনই মেঘ ফোন দিল। আজ অনলাইনে থাকবো না। কাল তোমার অপেক্ষায় রাত জেগেছিলাম, তাই আজ ঘুম আসছে খুব। ঘুমাইয়া যাও, সকালে দেখা হবে। সরি কালকে রাত জাগিয়ে রাখানোর জন্য। ভালোবাসি, ঘুমাবো, টাটা। আচ্ছা টাটা, ভালোবাসি। মেঘ গ্যালারিতে ঢুকে আবিদের একটা ছবি দেখে। ফোনটা পাশে রেখে কোলবালিশটা জড়িয়ে ধরে ঘুম দিল। আবিদ শুয়ে শুয়ে ভাবছে সেই কলেজের বিদায় বছরের জুনিয়রদের নবীনবরণটা। সেই নবীনবরণেই প্রথম দেখেছিল তার প্রেয়সী প্রিয়তমা, তার মেঘবানু। আবিদ চোখ বন্ধ করে সেই নবীনবরণটা ভাবতে থাকে।
সেই নবীনবরণের কেটে গেছে প্রায় 4টা বছর, কিন্তু সেই দিনটা আজও আবিদের একদম স্পষ্ট মনে আছে। সেদিনের সেই সকাল, সেই সারা বেলা, সেই পুরো দিনটা। তারিখটা ছিল জানুয়ারির 2 তারিখ। আবিদের ইঞ্জিনিয়ারিংয়ের শেষ বছর। সেমিস্টার ফাইনাল পরীক্ষা দিয়ে বিন্দাস লাইফ কাটাচ্ছিল আবিদ। পরীক্ষার প্যারার জন্য গার্লফ্রেন্ডকে সময় দিতে পারছিল না, গার্লফ্রেন্ডও সহ্য না করে ব্রেকআপ করে দেয়। আবিদ ভালোভাবে পরীক্ষা দিয়ে প্যারামুক্ত বিন্দাস লাইফ কাটাচ্ছে। 31শে ডিসেম্বর সারা রাত বন্ধুদের সাথে নিউ ইয়ার সেলিব্রেশন করে ঘুমাচ্ছিল আবির। বিকেল 3টার দিকে ঘুম থেকে উঠে খেয়ে দিয়ে বের হয়ে যায়। আবার রাত 12টায় আসে। আবিদের বাবা মা কিছুই বলে না, কারণ ইঞ্জিনিয়ারিং তো শেষই, এবার নিজের মতো একটু সময় কাটায়। রেজাল্ট দিলেই তো আবার চাকরি নিয়ে দৌড়ঝাঁপ। বছরের প্রথম দিনে বেশি সময়টাই আবিদের কেটে যায় ঘুমিয়ে। এবার শুরু হয় আবিদের জীবনের সেই স্মরণীয় দিন। জানুয়ারির 2 তারিখ সকাল প্রায় 9টা বাজে। আবিদের ঘুম ভাঙল বিরক্তিকর ফোনের আওয়াজে। ঘুম জড়ানোর চোখে ফোনের দিকে তাকাতেই দেখল স্ক্রিনে লেখা পেতনির বাচ্চা, মানে তামান্না। আবিদ ফোনটা কানের কাছে নিয়ে বলল, হ্যালো। এই, তুই কলেজে আসিস নাই কেন এখনো? এই সকালবেলা কলেজে যাব কেন? আজ নবীনবরণ তো, আহলে আয়নারে ভাই। তামান্না, এই জন্যই বলি, আঙ্কেলের টাকাগুলো উড়াইয়া এইভাবে গাঁজা খাইস না। আমরা আর কয়দিন পরে বিদায় দিব। আমাদের নবীনবরণ তো আরও 4 বছর আগেই হয়ে গেছে। তোর এই গাজার জবাব আমি ইয়াবা দিয়ে দিব, খালি কলেজে আয় তুই। আরে বেটা, নবীনবরণ তো নতুন ব্যাচের, প্রিন্সিপাল আমাদের আসতে বলেছিল। আমরা তো এমনিতেই অবসর, তাই যাতে নবীনবরণের বিভিন্ন দায়িত্বগুলো আমরা পালন করি, তার জন্য আর কি। প্রধান দায়িত্ব তো তোর, ভাইসের সভাপতি করবি। আর তুই হারামজাদা এখনো ঘুমাচ্ছিস? আবিদ চোখ ডলতে ডলতে উঠে বসল। সত্যি বলতেছি, আমায় কেউই বলে নাই। আচ্ছা ভাই, এখন আর দেরি করিস না, প্লিজ চলতি আয়। আর হ্যাঁ শোন, তোর সাদা পাঞ্জাবিটা পরে তার উপরে চকলেট কালারের কুটিটা পরে আসিস। অন্য কিছু ট্রাই করিস না, তোর চয়েস ভালো না। জলদি আসিস, আমি কিন্তু আর তোকে ফোন দিব না। নেক্সট কল সোজা তোর জমের কাছে দিব। বলেই ফোনটা কেটে দিল তামান্না। এতক্ষণ আবিদ যার হ্যাপা পোহাচ্ছিল সেটা আবিদের বেস্ট ফ্রেন্ড তামান্না। আসলে তামান্নার বাবা আর আবিদের বাবা বেস্ট ফ্রেন্ড, সেই সুবাদেই ওদের বন্ডিংটাও বেশ মিষ্টি। আর তামান্না যাকে আবিদের জম বলল, সে হলো আবিদের বাবা রাশেদ তালুকদার, জেলার ম্যাজিস্ট্রেট। আবিদ তাড়াহুড়া করে রেডি হয়ে কলেজে চলে যায়। সবাই কলেজের অডিটোরিয়ামে বসা। আবিদ ব্যাক স্টেজে যেতেই তামান্না এসে খুশি দেওয়া শুরু করে আবিদকে। আমি গাঁজা খাই বাপের টাকায়, হারামজাদা। আরে ভাই, বাদ দে না এসব, কোনো কিছু দে, আমি ওখানে দাঁড়াই কি বলবো। সব ডায়েসে রেখে দিছে। আমি থাকতে তোর কোনো প্রবলেম হয়েছে আজ পর্যন্ত? আমার লাইফে সবচেয়ে বড় প্রবলেম তো তুই। কথাটা বলে শেষ করার আগেই আবির আর কয়েকখানা কিলখুশি খেয়ে ফেলল। আবিদ ডায়াসে দাঁড়িয়ে একে একে প্রিন্সিপাল, মেয়র, চেয়ারম্যান, কমিটি হেড এদের স্টেজে আসন গ্রহণ করার জন্য অ্যানাউন্স করছে। তারপরে নাম আসে আবিদের অনুপ্রেরণা, আবিদের আদর্শের নাম। আবিদ মুচকি এসে একটু উদ্যমের সাথে অ্যানাউন্স করে, প্লিজ কাম টু দ্য স্টেজ মিস্টার রাশেদ তালুকদার। আবিদের বাবার চেয়ারটা আবিদের ডায়াসের পাশেই। আবিদের বাবা এসে চেয়ারে বসতেই আবিদ ডায়াস থেকে মুখ সরিয়ে নিয়ে বাবার কানে কানে বলে, কলেজের মেয়ে কী সব আজ তুমিই পটিয়ে ফেলবা? ছেলের এমন উদ্ভট মন্তব্য আর রসিকতায় কিছুটা অপ্রস্তুত বোধ করে রাশেদ তালুকদার। সমস্ত অনুষ্ঠান শেষে আবিদ মাঠে দাঁড়িয়ে আছে। পাশে তামান্না দাঁড়িয়ে আইসক্রিম খাচ্ছে। তখনই দেখতে পায় ডার্ক নেভি ব্লু কালারের শাড়ি পরে একটা মেয়ে ফোনে কথা বলতে বলতে হাঁটছে। চুলগুলো হালকাভাবে উঠছে আর কথা বলার মাঝে মাঝে হালকা করে হাসি দিচ্ছে। মেয়েটা আসলে পায়চারি করে কথা বলছিল। আবিদ যেন হারিয়ে ফেলেছে নিজেকে। আবিদ কোনোদিনও কোনো মেয়েকে প্রথম দেখাতেই এতটা পছন্দ করতে পারেনি। আবিদের পছন্দের রঙটা গায়ে জড়িয়ে মেয়েটা আবিদের মনেই নিজেকে জড়িয়ে নিয়েছে। আবিদ তামান্নাকে দেখিয়ে বলল, মেয়েটা কেমন রে? তামান্না আইসক্রিম খাওয়া ছেড়ে বলল, মামা, এই প্রথম তোর কোনো পছন্দ তারিফ করতে হচ্ছে। দাঁড়া, আমি মেয়ের ইনফো নিয়ে আসতেছি। আজই ইনফো নেওয়া ঠিক হবে? এ কথা বলার আগেই তামান্না গিয়ে কথা বলা শুরু করে দিল। হাই, আমি তামান্না। হ্যালো, আমি মেঘ।
নিউ ব্যাচ তো তুমি। জি হ্যাঁ। আমি ফাইনাল দিয়েছি এবার। ও আচ্ছা। তামান্নার একদম ভনিতা করার অভ্যাস নেই। হ্যাঁ, একদম ডিরেক্টলি বলা শুরু করলো। ওই যে দেখছো সাদা পাঞ্জাবি আর চকলেট কালারের কোটি পরা একটা ছেলে দাঁড়িয়ে আছে, ওর নাম আবিদ তালুকদার, আমাদের ব্যাচের টপার, ম্যাজিস্ট্রেট রাশেদ তালুকদারের ছেলে। আমি ওর বেস্ট ফ্রেন্ড তামান্না। ও এই অবধি 3টা রিলেশনশিপ করেছে। সবগুলো রিলেশনশিপে যাবার পরে আমায় বলেছে, তাই একটাও টিকে নাই। একমাত্র এইটা রিলেশনশিপের প্রথমে বলেছে ওর তোমাকে পছন্দ খুব হয়েছে, এবার তোমার নাম্বার দাও। মেঘ পুরাই আহামক হয়ে দাঁড়িয়ে আছে। ঠিক কী উত্তর দেবে বুঝতেই পারছে না। নিজেকে কিছুটা স্বাভাবিক রেখে বলল, আসলে আপু আমার খুব অস্বস্তি হচ্ছে। কেন, বয়ফ্রেন্ড আছে নাকি তোমার? না, সিঙ্গেলই। তাহলে নাম্বার দাও, সমস্যা কোথায়? তোমার ইচ্ছে না থাকলে তোমায় বিরক্ত করবে না সেই দায়িত্ব আমার। দেখুন আপু, আপনি আমার সিনিয়র, ঠিক কি বলা উচিত আমি বুঝতেছি না। কিন্তু একটা মানুষকে আমি চিনি না জানি না, তাকে কিভাবে নম্বর দেই বলুন? কাইন্ডলি মাইন্ড করবেন না, কিন্তু আপনার এই স্ট্রেট ফরওয়ার্ডনেস আমার ভালো লেগেছে। আরে চেনা জানার বিষয়, ওয়েট। বলেই তামান্না চেঁচিয়ে আবিদকে ডাক দিল। আবিদ, এই আবিদ, এদিকে আয়। আবিদ বলল মানকার চিপায়। এই মেয়েরে পাঠাইলো ডিটেলস জানার জন্য। এই মেয়ে এখন আমারই ডাক দিচ্ছে। আবিদ ঠিক লজ্জা পাবে, ভয় পাবে, খুশি হবে না রাগ হবে বুঝতেই পারছে না। কিন্তু মেঘের সামনে যতই আগাচ্ছিল ততই হৃদস্পন্দন বাড়ছিল। এই কথা সত্য, এর আগে এরকম অনুভূতি আবিদের কখনো কোনো মেয়ের জন্যই হয়নি। আবিদ মেঘের দিকে না তাকিয়ে তামান্নাকে তুতলিয়ে তুতলিয়ে বলছে, কি রে, ডাকছিস কেন? আমি ওরে বলে দিছি যে তুই ওরে পছন্দ করিস। আবিদ পারছে না এখন একটা বড় গর্ত করে সেখানে তামান্নাকে পুঁতে দিয়ে নিজে পুঁতে যেতে। নিজেকে যথাসম্ভব স্থির আর স্বাভাবিক রেখে আবিদ মেঘের দিকে তাকালো। এই প্রথম কাছ থেকে মেঘকে দেখছে আবিদ। হৃদস্পন্দন, ভালো লাগা, শরীরের ঠান্ডা গরম মিশ্র তাপ চলাচল করা, এক অন্যরকম ভালো লাগা কাজ করছে আবিদের। একবার অসহায় দৃষ্টিতে তামান্নার দিকে তাকালো আবিদ। তাকাতেই তামান্না বলল, আরে আবুল, হাই বল না, এগুলোও কি বলে দিব নাকি? আবিদের এই আনাড়িপনা দেখে মেঘ মিটিমিটি হাসছিল। এর আগে বহু ছেলেই প্রপোজ করেছে মেঘকে। সবার প্রপোজই বিরক্ত হয়েছে মেঘ। আর ছেলেদের প্রপোজ করা নিয়ে একটা থিওরিও সে আয়ত্ত করে নিয়েছে। আর সেই থিওরি অনুযায়ী স্পষ্ট আবিদ আনাড়িপনা করছে। আবিদ একটা বড় শ্বাস নিয়ে মেঘের চোখের দিকে তাকিয়ে বলল, হাই, আমি আবিদ তালুকদার। কথাটা বলার সাথে সাথে আবিদের মনে হলো সে যেন ফিজিক্সের ভাইবার উত্তর দিল মাত্র। এতটা রিলিফ লাগছে আবিদের। মেঘ নিজের মিটিমিটি হাসি আর খানিক ভালো লাগাটা লুকিয়ে স্বাভাবিকভাবে বলল, হ্যালো, আমি আদনিন রহমান মেঘ। মেঘ নামটা শোনার সাথে সাথে আবিদের শরীরে যেন একটা প্রবাহ বয়ে গেল। আবিদের মুখ থেকে বেরিয়ে গেল, তোমার নামটা কিন্তু আসলেই খুব সুন্দর। মেঘও র্যাপিডলি উত্তর দিল। সবাই বলে আমার নাম নাকি সুন্দর। আবিদের বলতে তো অনেক কিছু ইচ্ছে করছিল। আবিদের তো ইচ্ছে করছিল মেঘের বারবার সামনে আসা চুলগুলোকে কানের পিছনে গুঁজে দিতে, কিন্তু আবিদ কথা বলার সাহসই পাচ্ছে না। আবিদের চুপ থাকা দেখে মেঘই বলল, আচ্ছা, আপনি আমায় পছন্দ করেন? এবার আবিদ কিছুটা সাহস পেল। আবিদ নিজে মনে মনে আওড়াতে থাকলো, আবিদ, তুই এভাবে লজ্জা পাচ্ছিস কেন? একটু কথাই তো বলবি, বলে ফেল না। আবিদ নির্দ্বিধায় মেঘকে বলে, হ্যাঁ, তোমায় খুব পছন্দ আবার। আচ্ছা, আপনার মনে হয় আপনি প্রপোজ করলে আমি রাজি হয়ে যাব? মেঘ মনে মনে ঠিক করে নিয়েছে যদি হ্যাঁ বলে তাহলে এখানেই শেষ, আর সুযোগই দেবে না সে। কিন্তু আবিদ মেঘকে অবাক করে দিয়ে বলল, যদি এই কয়েক মুহূর্তের কনভারসেশনে তুমি আমার প্রপোজে হ্যাঁ বলে দাও, তাহলে সেটা ভালোবাসা না অ্যাট্রাকশন? একটা মেয়ের একটা ছেলেকে পছন্দ হতে কিছুটা টাইম লাগে। ছেলেটার সম্বন্ধে বিশদ জানতে হয়, তারপর পছন্দের ব্যাপার আসে। মূল কথা হলো, একটা মেয়ের ভালোবাসা পেতে হলে ইমপ্রেস করতে হয় একটা ছেলেকে। কিন্তু আমি এই পর্যন্ত তোমাকে ইমপ্রেস করার মতো কিছুই করিনি, তাই অবশ্যই আমি প্রপোজ করলে তুমি না বলবে। কথাগুলো বলেই আবিদ কিছুটা থামল। মেঘের মনের কাজ তো সেরে গেছে। মেঘের মাথা আর মনের মধ্যে খালি ঘুরছে। ছেলেটা কি সুন্দর মনের কথা বলতে পারে, কি সুন্দর গুছিয়ে কথা বলতে পারে। আর সবচেয়ে বড় কথা হলো, ছেলেটা তো আমার
থিওরি ভুল প্রমাণ করে দিয়েছে। আবিদ আবার বলা শুরু করলো। আমি তোমায় ইমপ্রেস করার জন্য সুযোগ চাচ্ছি শুধু, যদি তোমার ইচ্ছে বা তোমার দিক থেকে কিছু থাকে আর কি। আমি মেয়েদের যথেষ্ট সম্মান করি, আর আমি কোনো রোড সাইড রোমিও না যে তুমি না বলার পরেও তোমায় বিরক্ত করব। ভাই, তোমার দিক থেকে অল্প কিছু যদি থেকে থাকে তাহলে আমরা নাম্বার এক্সচেঞ্জ করতে পারি। মেঘের মনের মধ্যে তো হাতুড়ি দিয়ে ইট ভাঙা শুরু হয়ে গেছে। এর আগে কেউ এভাবে গুছিয়ে প্রপোজই করে নাই মেঘকে, তাই হয়তো মেঘ আজ অব্দি সিঙ্গেল। মেঘ বলল, আপনার কথাগুলো যুক্তিসঙ্গত, কিন্তু আমি তো হুট করেই কোনো উত্তর দিতে পারবো না। তাই কিছুদিন সময় আপনি নিজেও নিন, আমায়ও দিন। আপনিও আমাকে জানুন, আমিও আপনাকে জানি, তারপর না হয় সিদ্ধান্ত নিব। কথাগুলো বলেই মেঘ একটু থেমে যায়। মেঘ ভাবছে তার নিজেরও তো আবিদের সম্বন্ধে জানতে হবে। তাছাড়া মেঘ চায় না জীবনের প্রথম প্রেম কোনো ভুল মানুষের জন্য সৃষ্টি হোক। আমরা নাম্বার এক্সচেঞ্জ করতেই পারি, আমার কোনো সমস্যা নেই তাতে। আবিদ তো পারছে না খুশিতে ফোনের নাম্বার হয়ে মেঘের কাছে চলে যায়। আবিদ নিজের নাম্বারটা মেঘকে দেয়, কিন্তু মেঘ নাম্বার না দিয়ে বলে, আমি আপনাকে ফোন দিয়ে নিব। আমার একটু তামান্না আপুর সাথে কথা ছিল, যদি আপনি একটু যেতেন আর কি। আবিদ একটু মুচকি এসে বলল। তোমার ফোনটা যত তাড়াতাড়ি আসবে আমি তত বেশি খুশি হব। মেঘ উত্তরে একটু মুচকি হাসি ফিরিয়ে দিল, আর কিছুই বলল না। আবিদ ওখান থেকে যেতেই মেঘ তামানকে বলা শুরু করলো। আপু, আমার হেল্প তোমার লাগবে? আপু বলো। আসলে আপু, তুমি যেমন স্পষ্টভাষী, আমিও ঠিক তেমন। এর আগে আমায় বহু ছেলে প্রপোজ করেছে, কিন্তু আমার কারোর জন্যই ভালো লাগা তৈরি হয় নাই, বরং আমি বিরক্ত বোধ করছি। কিন্তু এই প্রথম ওনার জন্য ভালো লাগা তৈরি হয়েছে। আমি এই অবধি একটা রিলেশনশিপেও যাই নাই। আমি চাই না আমার জীবনে প্রথম প্রেম হিসেবে কোনো ভুল মানুষ আসুক, তাই ওনার সম্বন্ধে সব ভালো আর খারাপটা তোমায় বলতে হবে। এই সামান্য ব্যাপার। তুমি কলেজে যেই কোনো পুরনো ব্যাচের থেকে আবিদের সম্বন্ধে জানতে পারবা, এমনকি কলেজের টিচার্সের থেকেও জানতে পারো। আবিদের খারাপ অভ্যাস বলতে আবির সিগারেট খায়, আবিদের শর্ট টেম্পার একদম মাত্রাতিরিক্ত, আর আবিদের ধৈর্য নেই বলেই চলে। এইসব ছাড়া আবিদের কোনো খারাপ দিক নেই। আচ্ছা আপু, থ্যাঙ্কস আ লট। আমি ফোনে কথা বলে নিব ওনার সাথে। তোমার নাম্বারটা দাও। মেঘ তামান্নার নাম্বার নেবার পর তামান্নাকে বলল, আপু প্লিজ ওনাকে বইলো না যে আমি তোমার থেকে এসব জিজ্ঞেস করছি। নিশ্চিন্তে থাকো, আমি বলবো না। আবিদ এসব জিজ্ঞেস করবে না, আর যদি করে তাহলে সত্যি তোমার প্রেমে ডুবে গেছে। বলেই হেসে উঠল তামান্না, সাথে মেঘও হেসে উঠল। মেঘ চলে গেল। তামান্না এখন আবিদের সাথে হাঁটছে, ক্যাফে থেকে বসবে তাই। আবিদ ক্যাফেতে বসেই জিজ্ঞেস করলো, কিরে, কি বললো মেঘ? যা বলেছে বলেছে, তোরে বলা যাবে না। শুধু আমি এক কথাই বলবো, তোর গ্রিন সিগন্যাল আছে মাম্মা, গো হেড। আবিদের খুশি যেন বাদ মানছে না। ক্যাফে থেকে বের হয়ে আবিদ তামান্নার সাথে তামান্নার বাসায় চলে গেল। সেখানে লাঞ্চ করে নিল। ধরতে গেলে তামান্নার বাসা আবিদের জন্য দ্বিতীয় বাসা, কোনো ফর্মালিটি নেই সেখানে। তামান্নার বাবা মা আবিদকে নিজের ছেলের মতোই দেখে। সারা বিকাল আবিদ আর তামান্না ছাদে বসে অপেক্ষা করলো মেঘের ফোনের জন্য। তারপর কিন্তু মেঘ ফোন করলো না। সন্ধ্যায় আবিদ বাসা চলে এলো। রাত প্রায় 8টা বাজে, তখন মেঘ ফোন করলো।